প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং অনলাইনে প্রতিনিয়ত ক্লাসে অংশগ্রহণ করতেছো এবং ক্লাসগুলো দেখছো। আশা করি ক্লাসগুলো দেখার ফলে তোমরা অনেক উপকৃত হবা। আজকের আমি তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ বল, এই অধ্যায়ের দ্বিতীয় পর্ব আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়সমূহ হলো সাম্য ও অসাম্য বল, ভরবেগ, গতি ও গতির আকারের উপর বলের প্রভাব, নিউটনের তৃতীয় সূত্র ও গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের আজকের আলোচনা করব। আজকের ক্লাসগুলো একটু বেশি, তবুও আমি চেষ্টা করব এই সবগুলো শেষ করার। প্রত্যেকে মনোযোগী হও। আমরা প্রথমে চলে যাব সাম্য এবং অসাম্য বল। সাম্য বল কি আর অসাম্য বল কি? দেখো, আমরা যদি দেখা যায় দুইটা গ্রুপ একটা দড়িকে টানাটানি করছে বা একটা বলকে কাড়াকাড়ি করছে, তা কি করতেছে? প্রত্যেকে বল প্রয়োগ করতেছে, একদল পক্ষ আর একদল বিপক্ষ। দেখো, আমরা যদি কোনো খেলার কথা বিবেচনা করি, যদি ফুটবল খেলার কথা বিবেচনা করি, তাহলে সেখানে কি হয়? দুই দল সমানভাবে তোমার অংশগ্রহণ করে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে তোমার মনে করো যে দুই দল, তো এই দুই দল কি করে? যদি সমানে সমানে অংশগ্রহণ করে, দেখা যায় স্কোর লাইন সর্বশেষ কি আসে? শূন্য। ফুটবল খেলা স্কোর লাইন যদি সর্বশেষ আসে যদি শূন্য, তাহলে এরকম ভাবে বিবেচনা করতে হয়। দেখো, দুইজন ক্রিয়া প্রতিক্রিয়া, বলটা কি হয়েছে? সর্বশেষ শূন্য হয়েছে, ফলাফল শূন্য, মানে ম্যাচ ড্র। তো ঠিক এরকম সাম্য বলটা এরকমই, যে যদি কোনো ক্রিয়া প্রতিক্রিয়া বল শূন্য হয়, যদি ক্রিয়া ও প্রতিক্রিয়া বল শূন্য হয়, তাহলে সেই বলকে বলবো হচ্ছে সাম্য বল। এবং ক্রিয়া ও প্রতিক্রিয়া বল যদি শূন্য না হয়, তাকে বলবো অসাম্য বল। প্রিয় শিক্ষার্থীরা, বোঝা গেছে সাম্য বলটা কি, অসাম্য বলটা কি? তাহলে এরপরে চলে যাবো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরে চলে যাবো ভরবেগ, ভর ও বেগ। আমরা এখানে দেখো উল্লেখ আছে ভর আর বেগ। কি উল্লেখ আছে? ভর আর বেগ। তাহলে আমরা এটাকে এরকম ভাবে বলবো, ভরবেগ কাকে বলে? ভর এবং বেগের গুণফলকে বলবো হচ্ছে ভরবেগ। তাহলে কি বললাম? ভর এবং বেগের গুণফলকে, ভর হচ্ছে এম আর বেগ হচ্ছে ভি, এই দুইটার গুণফলকে বলবো হচ্ছে ভরবেগ। ভর বেগ। তাহলে ভরবেগ কাকে বলে? ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলবো। ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি ইকুয়াল এম ভি। এখন দেখো, এমটা হচ্ছে ভর ছিল, ভিটা ছিল বেগ। আমরা যদি এর এককে প্রকাশ করি, ভরের একক হচ্ছে কেজি আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে এই হলো ভরবেগের একক। আর এর মাত্রা কি হবে? কেজির জন্য বড় হাতের এম, এম এর জন্য বড় হাতের এল, এস এর জন্য টি মাইনাস 1, এটাই হবে এর মাত্রা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, বোঝা গেছে ভরবেগ কাকে বলে। তারপরে ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফলকে হচ্ছে ভরবেগ বলে। আর এর এককটাকে আমরা এইভাবে প্রকাশ করব, পি ইকুয়াল এম ভি লিখতে পারি, সেটা হচ্ছে ভরবেগ। আর আরেকটা জিনিস আমরা বলতে পারি, ভরবেগ একটা কি রাশি বলতে পারি? ভরবেগ একটা ভেক্টর রাশি বলতে পারি। যেহেতু বেগ একটা ভেক্টর রাশি, তাই ভরবেগও একটা ভেক্টর রাশি হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, বোঝা গেছে যে ভরবেগ কি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা চলে যাব গতি ও আকারের উপর বলের প্রভাব, মানে গতি এবং তার আকারের উপর এই যে বলের যে প্রভাবটা কি কি হতে পারে? যে স্থির বস্তুকে গতিশীল করতে পারে। কে করতে পারে? বল। বল কি করতে পারে? স্থির বস্তুকে গতিশীল করতে পারে। যেমন মনে করো, কোনো একটা সাইকেল আছে, এটা স্থির অবস্থা দাঁড়িয়ে আছে, এটাকে যদি আমি ঠেলা দেই বা কেউ যদি ঠেলা দেয়, তাহলে এটা কি হবে? বেগ প্রাপ্ত হবে, অর্থাৎ গতি প্রাপ্ত হবে। অথবা তুমি যদি প্যাডেল করো, তার মানে ওখানে কি করছো? বল প্রয়োগ করতেছো, প্যাডেল পা দিয়ে বল প্রয়োগ করতেছো, ওটা কি হবে? গতিশীল হবে। তাহলে এরকম স্থির বস্তুকে গতিশীল করতে পারে কি? বল। তারপরে যদি এরকম হয় গতিশীল একটা বস্তু, যেমন মনে করো সাইকেল চলতেছে মানে গতি প্রাপ্ত আছে, গতিতে আছে। এখন কি করো? তুমি যদি পিছন দিক থেকে সাইকেলটাকে টেনে ধরো, তাহলে কি হবে? সাইকেলটা কি, সাইকেলের উপর তুমি বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করলে কি হয়? বস্তুটা স্থির হয়ে যেতে পারে। তাহলে কি কি হলো এখানে? যে গতিশীল বস্তুকে স্থির করতে পারে বল। তাহলে বল প্রয়োগে স্থির বস্তুকে গতিশীল করা যেতে পারে, আবার গতিশীল বস্তুকে স্থির করা যেতে পারে। তারপরে মনে করো যে এই আমাদের 2 নম্বর পয়েন্ট হয়ে গেল। এরপরে 3 নম্বর পয়েন্ট আছে যে বল প্রয়োগ করে কোনো বস্তুকে সংকুচিত করা যেতে পারে। যেমন একটা বোতল আছে। এখন এই বোতলটা, এটা একটা প্লাস্টিকের বোতল, এর উপর যদি আমি এরকম ভাবে চাপ দেই, তাহলে কি হবে? বোতলটা সংকুচিত হবে। তো বল প্রয়োগে বস্তুটা কি হতে পারে? সংকুচিত হতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, বোঝা গেছে 3 নম্বর পয়েন্ট কি? প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা ছিল মূলত কি?
বল প্রয়োগের ফলে কোনো একটা বস্তুর আকারের পরিবর্তন হয়েছে, চাপ প্রয়োগ করলাম মানে ওখানে বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলে ওটা সংকুচিত হয়ে গেছে, এখানে কি হয়েছে আকারের পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমাদের 3 নম্বর পয়েন্ট হয়ে গেল প্রিয় শিক্ষার্থীরা, গতি ও আকারের উপরে বলের প্রভাব। এরপরে চলে যাব আমরা নিউটনের তৃতীয় সূত্র, এরপরে আমরা চলে যাব নিউটনের তৃতীয় সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগের যে ক্লাসটাতে ছিলাম সেই ক্লাসে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র আলোচনা করছিলাম। সেই দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ ছিল এফ ইকুয়াল এম এ, এটা আমরা জেনেছিলাম নিউটনের দ্বিতীয় সূত্র হতে। এখন আমরা চলে যাব নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্রটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। কি আছে? প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তোমরা ইংরেজিতে একটা পড়ছিল যে ইটকেলটি মারলে পাটকেলটি খেতে হয়, মানে টিট ফর ট্যাট, এরকম ছিল। তো ঠিক এরকম নিউটনের তৃতীয় সূত্রটা ওই অর্থ প্রকাশ করে যে যে প্রত্যেক ক্রিয়ারে কেউ একজনকে আঘাত করে, সে কি করে উল্টো তাকে আঘাত করতে চায়। তারপরে মনে করো যে তুমি কোন একটা বস্তুকে ঠেল দিছো, সে কি করতেছে, তার একটা প্রতিক্রিয়া বল জানাচ্ছে। এটাই ছিল নিউটনের তৃতীয় সূত্র। এইরকম সূত্রটা এরকম, F2 ইকুয়াল মাইনাস F1, মানে একটা বস্তুর উপর তুমি বল প্রয়োগ করতেছো, আর এই বস্তুটা কি করতেছে, বিপরীতমুখী বল, মানে সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করতেছে। তাই এরকম বলতেছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। তাহলে আমি বল প্রয়োগ করলাম F1, আর অপর ব্যক্তি ঠিক একই বল প্রয়োগ করবে F2 আকারে। F2 মানে দ্বিতীয় ব্যক্তি F2 বল প্রয়োগ করবে আমার উপরে, সেই F2 টা হবে ওই যে কার সমান, প্রথম ব্যক্তি যে বল প্রয়োগ করছে, কি বল প্রয়োগ করছে, F1 বল, এবং কোন দিকে, বিপরীত দিকে, বিপরীত অর্থ বোঝাচ্ছে মাইনাস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা বোঝা গেছে মাইনাস কেন হলো, প্রতিক্রিয়া বল F2 ইকুয়াল তার সমান বল প্রয়োগ করতেছে, F1 সমান বল প্রয়োগ করতেছে, কি পরিমাণ, বিপরীতমুখী সমান পরিমাণ, তার বিপরীত অর্থ মাইনাস বোঝাচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা বোঝা গেছে নিউটনের তৃতীয় সূত্রটা কি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে 5 নম্বর পয়েন্টটা ছিল গাণিতিক সমস্যা, সেই গাণিতিক সমস্যায় চলে গেছি। এখন দেখো এই অধ্যায়ে আমরা যেটুকু আলোচনা করছি তার ভিতরে কি কি সূত্র পেয়েছি। প্রথম সূত্রটা ছিল এফ ইকুয়াল এম এ, মানে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে যে গাণিতিক রূপটা এফ ইকুয়াল এম এ সেটা জানতে পারছিলাম। তারপরে পি ইকুয়াল এম ভি, এই পি ভরবেগ, ভরবেগ পি ইকুয়াল এম ভি, এই সূত্রটা জানতে পারছিলাম। আরেকটা ছিল এফ ইকুয়াল এম ভি মাইনাস এম ইউ বাই টি, যেটা আছে এটা আর এটা একই, এইটা আর এটা একই। তো এটা শুধুমাত্র ভরবেগের পরিবর্তন বোঝাচ্ছিল, এম ভি মাইনাস এম ইউ আছে ভরবেগের পরিবর্তন, এইখান থেকে আমরা এটা পেয়েছিলাম। সো এই তিনটা সূত্র আমরা পেয়েছিলাম। সেই তিনটা সূত্রের আলোকে আমি এখানে একটা অঙ্ক তুলে ধরছি। এই অঙ্কটা হলো, প্রিয় শিক্ষার্থীরা সূত্রগুলো বোঝা গেছে, তোমরা খাতায় তুলে নিতে পারো। অঙ্কটা ছিল এই, একটি বালক 50 নিউটন বল দ্বারা, একটি বালক 50 নিউটন বল দ্বারা 20 কেজি ভরের একটি বস্তুকে ধাক্কা দেয়, বস্তুটির ত্বরণ কত এটা নির্ণয় করতে হবে। এখন আমরা প্রথম থেকে একটু পড়ে যাই। একটি বালক, আমি এখানে লিখে রাখছি, দেওয়া আছে, দেখো এখানে কি দেওয়া আছে, একটি বালক এত নিউটন বল দ্বারা, এত এনতে নিউটন, এত বল দ্বারা, বল বলতে বল কি দ্বারা প্রকাশ করি, এফ দ্বারা প্রকাশ করি, সে বল এফ ইকুয়াল 50 নিউটন আমি এখানে ব্যবহার করছি, দ্বারা 20 কেজি ভরের, তার মানে কি এটা দেওয়া আছে, ভর দেওয়া আছে, ভর এম ইকুয়াল 20 কেজি, এরকম দেওয়া থাকবে। এরকম প্রতিটা লাইন পড়বো, প্রতিটা সেন্টেন্স পড়বো, আমরা এরকম ভাবে এখানে তুলে রাখবো। একটি বস্তুকে ধাক্কা দেয়, বস্তুটির ত্বরণ কত, ত্বরণকে কি দ্বারা প্রকাশ করি, এ দ্বারা প্রকাশ করি, এ ইকুয়াল হট। এখন দেখো আমরা যে সূত্রগুলো আমরা পেয়েছি সেই সূত্রের আলোকে আমরা ওখান থেকে কোন সূত্রটাকে নির্বাচন করব। দেখো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র এফ ইকুয়াল এম এ, এই সূত্রে দেখো তিনজন ব্যক্তি আছে, একটা এফ, একটা এম আর একটা এ। এখানে দেখো তিনজন আছে, যে একটা এফ, একটা এম আর একটা এ, এই তিনজনের ভিতরে একজনের মান অজানা। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা সহজে এটা বের করতে পারবো। তাহলে এখানে এম এ ইকুয়াল এফ বা এ ইকুয়াল এফ বাই এম, এফ এর মান দেওয়া হচ্ছে 50 ভাগ 20, এটা কেটে গেল, এটা আসে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, যেহেতু ত্বরণ এর একক মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে ত্বরণটা পাইছি এই ত্বরণটাই হলো আমাদের অ্যানসার। প্রিয় শিক্ষার্থীরা বোঝা গেছে তাহলে কিভাবে আমরা অঙ্কটা করলাম। এভাবে তোমরা অঙ্ক করার চেষ্টা করবা, সহজে দেখো, বুঝতে পারবা। অঙ্কগুলো অনেক সহজ, কেউ অঙ্ককে ভয় পাবে না। যেহেতু আমাদের এই প্রতিটা সৃজনশীলে 7 নম্বরের অঙ্ক থাকবে, প্রত্যেকটা দাগে আমাদের অ্যাটেন্ড করতে হবে, 8টা থাকবে, তার ভিতরে 5টা অ্যাটেন্ড করতে হবে, এবং এই 8টা দাগে ম্যাক্সিমাম দেখা যায় 7টা প্রশ্নে এরকম 7 নম্বরের অঙ্ক থাকবে, সেহেতু তোমাকে অবশ্যই অ্যাটেন্ড করা লাগবে, বাধ্যতামূলক। তো প্রিয় শিক্ষার্থীরা, অঙ্ক এইভাবে করার চেষ্টা করবা, দেখবা একেবারে সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বোঝা গেছে আমরা অঙ্কটা
কিভাবে করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা তোমাদের বাড়ির কাজটা একটু লিখে নাও। যে আলোচনা করছি তার উপর ভিত্তি করে আমি এখানে দুইটা প্রশ্ন দিছি। একটা হচ্ছে 10 নিউটন বল বলতে কি বোঝায়। এটা এরকম পরীক্ষা আসে, 10 নিউটন, 20 নিউটন, 25 নিউটন, 30 নিউটন বল বলতে কি বোঝায়। তারপর এরকম আসে যে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ বলতে কি বোঝায়, এরকম আসে আর কি। তো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 2 নম্বর প্রশ্নটা আছে নিউটনের তৃতীয় সূত্রের গাণিতিক রূপ ব্যাখ্যা করো। গাণিতিক রূপ ব্যাখ্যা করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, বোঝা গেছে। তোমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং বাড়িতেই থাকো।